সুবিশাল জমিদার বাড়ির বউ হয়ে আসে গরিব ঘরের মেয়ে যোগমায়া। নির্জন দুপুরে বাড়ির পেছনের মন্দিরে যোগমায়ার পরিচয় হয় এক রহস্যময়ী বাচ্চা মেয়ের সাথে। এরপরে আচমকাই জমিদার দিগদর্শন মুখার্জি কোথাও যেন হারিয়ে যায়। বাড়িতে একের পর এক ঘটতে থাকে কিছু অদ্ভুত কাণ্ড। কোথায় বা হারিয়ে গেল জমিদার মশাই? আগে ঘটে যাওয়া কোনো বিভীষিকার কালো ছায়া নেমে এলো যোগমায়ের জীবনে, আর মন্দিরে দেখা ওই বাচ্চা মেয়েটাই বা কে? নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক অভিষেক চৌধুরীর কলমে যোগমায়া ও চামুণ্ডা দেবীর আবির্ভাব। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে রিমঝিম, সায়ন্তন, শুভম, বর্ষা, বর্ণিশা, রাহি, মৌমিতা, অলিভিয়া, শিউলি, সায়র, সৌরভ, পার্থ ও ইন্দ্রনীল। শুরু হতে চলেছে আজকের গল্প যোগমায়া ও চামুণ্ডা দেবীর আবির্ভাব। নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল। গানটা ভেসে আসছে নদীর ওই পারের বটতলা থেকে। কোনো ঘর ছাড়া বাউল একতারা উঁচিয়ে গিয়ে চলেছে এক মনে। বসন্তের মৃদু ছোঁয়ায় মরা গাছগুলো আবার যেন জেগে উঠেছে কচি কচি পাতার রূপ ধরে। কত রং বেরঙের বুনো ফুলে ভরে আছে দুধারের ঝোপ জঙ্গলগুলো। সেই ফুলগুলোর উপরেই উড়ে বেড়ানো প্রজাপতির দল থেকে এক পদভোলা উজ্জ্বল পতঙ্গ নদীর ধার ঘেঁষা চলা নৌকোটার মাথায় এসে বসে। মুখের উপর নামানো ঘোমটার আড়ালে থাকা যোগমায়ার নজর গিয়ে পড়ে সেটার উপর। গুটি গুটি পায়ে এগিয়ে যায় সেদিকে, হাত বাড়ায় আপন খেলায়, বাতাসের ছন্দে দুলে চলা রঙিন সজীব বস্তুটাকে ছুঁয়ে দেখতে। কিন্তু সেই মুহূর্তেই তার ঠিক সামনে এসে দাঁড়ায় শতরূ। মুখে তার কৌতুক মেশানো হাসি ছড়িয়ে চোখ নামিয়ে আবার নিজেকে ঘোমটার আড়ালে ঢেকে নেয় যোগমায়া। নৌকা চলেছে মরা নদীর বুক চিরে। বর্ষায় এই নদী দুকুল ভাসিয়ে নিয়ে যায়, তবে এখন নেহাতি সামান্য জল অবশিষ্ট, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। তারপরেই এক সম্পূর্ণ অজানা জগতে পা রাখতে চলেছে যোগমায়া। সেখানকার আচার বিচার, মানুষজন যে একেবারেই আলাদা তা খুড়িমা অনেকদিন আগেই বলেছিল। যখন সব কিছু পাকাপাকি হয়, 14 বছরের বাল্যবধূ যোগমায়ার অন্তর ভয়ে কেঁপে ওঠে। এর আগে একা এত দূরে সে কখনো আসেনি। হঠাৎ করেই সবটা যেন ওলটপালট হয়ে গেল। এই তো কদিন আগের কথা। যোগমায়া তার বন্ধুদের সাথে ডুব দিয়ে
নদীতে সাঁতার কেটেছে। ভট্টাচার্যদের আম গাছটার সব থেকে উঁচু মগডালের উপর বসে পা দোলাতে দোলাতে কাঁচা আম মুখে পুড়েছে। ভাবলেই জিভে জল চলে আসে। বেশ ভালোই তো কাটছিল সব। তাহলে কেন বাবা এত দূরে পাঠিয়ে দিল তাকে, যেখান থেকে চাইলেও আর ফেরার উপায় নেই? ঘর ছেড়ে আসার আগে মা শেষবারের মতো একটা কথাই বলেছিল, খুকি, এখন থেকে ওটাই তোর বাড়ি রে মা। দেখিস তোর বাবা মার মুখে যেন চুনকালি না পড়ে। দু চোখ ফেটে জল নেমে আসে যোগমায়ার। প্রচণ্ড অভিমান হয় বাবার উপর। ঠিক তখনই কাছের থেকে কেউ একজন বলে ওঠে, ওরে কে কোথায় আছিস? আয় রে, ওরা সবাই চলে এসেছে, আয় আয়। যোগমায়া চোখ তুলে সামনে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে যায়। এ যে সত্যি রাজপ্রাসাদ। এত বড় বাড়ি সে আগে কোনো দিনও দেখেনি। ওদের গ্রামের নারায়ণ ঠাকুরদের দালান কোঠা যে এই বাড়ির কেবল একটা ঘরের সমান মনে হয় যোগমায়ার। নদীর ধার বরাবর শ্বেতপাথরের চওড়া সিঁড়ি উপরে উঠে গেছে। তারপর রয়েছে বাগান। সুবিশাল অট্টালিকা সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। বাড়ির সব থেকে ছোট ছেলে নতুন বউকে নিয়ে ঘাটে এসেছে এই খবর অন্দরে পৌঁছনো মাত্রই ভেতর থেকে উলু আর শঙ্খধ্বনির মিলিত স্বরে বরণডালা হাতে নিয়ে গিন্নিমা সিদ্ধেশ্বরী দেবী বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভয়ে লজ্জায় নিজের মধ্যে গুটিয়ে যায় যোগমায়া। সম্মিলিত ভিড়ের মধ্যে থেকে একটা মেয়েলি কণ্ঠ বলে ওঠে, কি বউ, এইবার নৌকো থেকে নেমে এসো দেখি। তোমার শাউরি তো বরণডালা সাজিয়ে সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে। সাবধানে সাবধানে, সাবধানে নেমো, দেখো আবার পড়ে টড়ে যেও না। ভীত সন্ত্রস্ত যোগমায়া ধীর পদে নৌকো থেকে নেমে আসে। ইতিমধ্যে হৃদস্পন্দন অনেকটাই বেড়ে উঠেছে ওর। আশপাশ থেকে অনেক মিলিত কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে শাড়িতে পা জড়িয়ে আচমকায় সামনের দিকে ঝুঁকে পড়ে যোগমায়া। ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত ধরে ফেলে তাকে। এই হাতের স্পর্শ যোগমায়া আগেও পেয়েছে, বিয়ের পিড়িতে সম্প্রদানের সময়। সেই শুভদৃষ্টির মতোই আবারও শতরূপের সুগভীর ওই দুই চোখের দিকে নজর পড়ে যোগমায়ার। ক্ষণিকের মধ্যেই লজ্জায় চোখ নামিয়ে নেয় সে। দুধ আলতায় পা ফেলে মুখার্জি বাড়িতে প্রবেশ করে যোগমায়া। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখে চতুর্দিক। কত বড় বড় মূর্তি, দামি আসবাব ছড়িয়ে রয়েছে চারপাশে। ওপরের গাড়িঘাট থেকে ঝুলছে সুদীর্ঘ ঝাড় লণ্ঠন। রাতের বেলায় এত আলো আগে কখনো দেখেনি যোগমায়া। খুড়িমা ঠিকই বলেছিল, খুকি, রাজপ্রাসাদে বিয়ে হয়েছে রে তোর। এখন তো তুই রাজরানী হবি রে, রাজরানী। নিজের খেয়ালেই হারিয়ে গিয়েছিল যোগমায়া। হুঁশ ফিরে একজনের ডাকে, ও বউ, এসো এসো, আমার সাথে এসো তো দেখি। এই শাড়ি গয়না ছেড়ে সব নতুন সব পরতে হবে, বুঝলে? এরপর তো সকলে আশীর্বাদ করবে। এখন তো কত নিয়ম কানুন বাকি বলো তো। এসো আমার সাথে, এসো তাড়াতাড়ি এসো। যোগমায়া দেখে তার থেকে কয়েক বছর বড় এক লাল বেনারসি পরা বউ কথাগুলো বলে চলেছে। বউটা এবারে যোগমায়ের একটু কাছে সরে এসে বলে, আমি হলাম গে তোমার সেজো যা, কেমন? আমার উপরে তোমার আরো 2 যা রয়েছেন। এই বাড়িতে অনেক লোকজন, কত নিয়ম কানুন। তোমাকে সবকিছু শিখিয়ে বুঝিয়ে নেওয়ার দায়িত্ব মা ঠাকুরন কিন্তু আমায় দিয়েছেন। শুনেছি তোমার বাপের বাড়িতে নাকি নুন আনতে পান্তা ফুরোয়। তা স্বপ্নেও ভেবেছিলে কখনো এই বাড়ির বউ হওয়ার সৌভাগ্য হবে তোমার? কথাগুলো একটু কেমন যেন লাগে যোগমায়ার। মুখে কিছু বলে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বউটি আবার বলে ওঠে, তা কি নাম যেন তোমার বাচ্চা? আগে যোগমায়া। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ ভালো। এসো দেখি, এসো এবার, এসো আমার সাথে। বউটি যোগমায়াকে সাথে নিয়ে অন্দরে চলে যায়। সারা বাড়িতে লোকজনের সমাবেশ।
সমস্ত গ্রাম থেকে মানুষের ভিড় উপচে পড়েছে মুখার্জি বাড়িতে। নতুন বউকে দেখার জন্য সকলেই উদ্গ্রীব হয়ে আছে। রান্নাঘরে মাটির উনুনে নানা প্রকারের ব্যঞ্জন রন্ধনে ব্যস্ত ঠাকুরঝিরা। এই সবের থেকে দূরে নিজের ঘরে এসে পরনের পাঞ্জাবিটা ছেড়ে বিছানায় গা এলিয়ে বসে শতরূপ। ভিড়ভাড়টা তার খুব একটা পছন্দ নয়। বয়স 24-এর গোড়ায় হলেও বন্ধুবান্ধব নেই বললেই চলে। পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে রাত দিন। কলকাতার কলেজ থেকে ওকালতি পড়ার ইচ্ছা আছে, কিন্তু এর মধ্যেই বিয়ে করার ভাবনা শতরূপের একেবারেই ছিল না। নেহাত বাবা মশাইয়ের কথা না মানার কোনো উপায় নেই, তাই এক প্রকার প্রবল অনিচ্ছা বুকে নিয়েই বরের সাজে বিয়ের মণ্ডপে দাঁড়িয়েছিল শতরূপ। কিন্তু কি কারণে যেন মনের মধ্যে হালকা উষ্ণতার পরশ খেলা করে গেছিল। পান পাতার আড়াল হতে ওই মেয়েটাকে দেখার পর সে ডাগর ডাগর কালো দুই চোখ আর কাপা কাপা লাল ঠোঁটের না বলা কথাগুলো পড়ে ফেলেছিল শতরূপ। একেই হয়তো ভালোবাসা বলে, যাকে একবার দেখা মাত্রই মনে হয় কত জন্মেরই না পরিচিত সে। বাইরে চাঁদের আলো ছড়িয়ে রয়েছে, সেই আলো এসে পড়েছে ঘরের জানলা দিয়ে। শতরূপ গিয়ে দাঁড়ায় জানলাটার কাছে, মনে মনে ভাবে, আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপর আশীর্বাদ পর্ব মিটে গেছে অনেকক্ষণ আগে। বিয়েবাড়ির সারা দিনের ক্লান্তির পর সবাই গভীর ঘুমে নিমগ্ন। এত হইহট্টগোলের পর বাড়িটা এখন নিশ্চুপ। আজ কাল রাত্রি, সেই জন্য যোগমায়া রয়েছে তার শাশুড়ি ঠাকুরনের ঘরে, কিন্তু এখন ঘরে সে একা। বাড়ির পিছনে রয়েছে বড় একটা বাগান, বাগানের মাঝে জোড়া দিঘি, একটা পানীয় জলের জন্য আর অন্যটি বাড়ির নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহার করা হয়। দিঘি ঘেঁষে বাঁশবাগান, দিঘির কালো জলে চাঁদের রূপালী স্নিগ্ধতা খেলা করছে। বাঁশবাগানের মধ্যে থেকে একটা ক্ষীণ আলো নজরে পড়ে। রাতের নিস্তব্ধতা খান খান করে একটা শিয়াল ডেকে ওঠে দূর থেকে। বাঁশবাগান পেরোলেই একটা আটচলার মাঝারি আকারের মন্দির দেখা যায়। মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত স্বর্ণ অলঙ্কার পরিহিতা মা কালীর মূর্তিটি প্রদীপের ম্রিয়মান আলোয় দৃশ্যমান। ঘরের মধ্যে পদ্মাসনে বসে রয়েছে এক দীর্ঘদেহী পুরুষ। পরনে তার লাল শালু, গলায় রুদ্রাক্ষর মালা, মোটা গোফ আর কপালে রক্তচন্দনের তিলক। সে পুরুষটির ডান পাশে বসে রয়েছেন এক মধ্যবয়সী মহিলা। তার সারা দেহে সোনার গয়না, পরনে লাল পাড়ের গরদের শাড়ি, মাথায় ঘোমটা। মহিলাটি প্রথমে মুখ খুলে বলেন, আপনি যা করলেন ঠিক করলেন তো? এভাবে হুট করে ছোট খোকার বিয়ে দিয়ে দিলেন। মেয়ের বংশ পরিচয় ভালো মন্দ কিছুই তো দেখার সময় পাওয়া গেল না। এবারে সেই দীর্ঘকায় পুরুষটি গুরু গম্ভীর স্বরে বলেন, আমি যা করেছি বুঝে শুনেই করেছি। আমার গণনা নির্ভুল। এই মেয়ে স্বয়ং মা ভগবতীর আশীর্বাদ ধন্যা, আমার এতদিনের সাধনার ফলস্বরূপা। গিন্নি, তুমি দেখো, এই মেয়ের উপস্থিতি সমস্ত মুখার্জি পরিবারের সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করবে, আর সেই শুভ মুহূর্তে আমার এতদিনের কাঙ্ক্ষিত সিদ্ধি অর্জন করব আমি। কোনো বিপদ আপদ হবে না তো? ছেলেপুলে নিয়ে সুখের সংসার, আর কি বা দরকার আমাদের এত কিছুর? সিদ্ধি লাভের জন্যই সাধনা গিন্নি। এত বছর ধরে মায়ের আরাধনা করে আমি জেনেছি এই মেয়ের হাতেই আমার সিদ্ধি লুকিয়ে আছে। বহু গণনার পর এত করে খুঁজে অবশেষে পেয়েছি তাকে। নিজের ছেলের বউ করে মা লক্ষ্মীকে নিয়ে এসেছি এই বাড়িতে। আর মাত্র কয়েকটা দিন, যোগমায়ের 15তম জন্মলগ্নেই হবে সেই শুভ মুহূর্তের উপস্থিতি। তবে এসব কথা যেন কেউ জানতে না পারে। বিশেষ নজর দিও ছোট বউয়ের উপর। জয় মা, জয় মা। ষষ্ঠাঙ্গে মা কালীকে প্রণাম করেন পুরুষটি। মহিলাটিও কপালে হাত ঠেকান। বৌভাতের রাতে জুঁইফুলের মালা দিয়ে সাজানো ঘরের বাড়ির মেয়ে বউরা মিলে ফুলের গহনায় সর্বাঙ্গ মুড়িয়ে বিছানায় এনে বসায় যোগমায়াকে। সবারই মুখে হাসি লেগে আছে। যোগমায়ার ছোট ননদ
শোভারানী ফিক করে হেসে বলে, আমার দাদাটি কিন্তু খুব সাদাসিধে, হ্যাঁ, তোমাকে কিন্তু বুঝিয়ে সুঝিয়ে নিতে হবে বাবা। দেখো আবার কিন্তু কোনো গোল পাকিয়ে বসো না। যোগমায়া একটু থেমে থেমে বলে, উনি তো খুব রাগী মনে হয়। কথাটা শুনেই আবার এক দফা হাসির রোল ওঠে। তারপর উপস্থিত মেয়েদের মধ্যে কেউ একজন বলে, আজকে রাতে আর রাগ দেখিয়ে লাভ নেই, আমরা চললুম, তুমি বসো কেমন, তোমার স্বামীকে পাঠাচ্ছি। বলেই তারা হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়। ওরা একা ঘরে বসে যোগমায়া চারিদিকটা ভালো করে তাকিয়ে দেখে। একটা মন মাতানো গন্ধ ছড়িয়ে রয়েছে ঘর জুড়ে। দেওয়ালে টাঙানো কয়েকটা বিদেশি ছবি, পড়ার টেবিলের উপর ডাই করা বইয়ের স্তূপ। যোগমায়া লেখাপড়া জানে না, এত বই দেখে বিছানা থেকে নেমে পড়ার টেবিলটার দিকে এগিয়ে যায়। হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকে মোটা মোটা বইগুলো। তুমি বই পড়তে পারো? পেছন থেকে আসা একটা গলার শব্দে হাতে ধরা বইটাও মাটিতে পড়ে যায়। যোগমায়া পিছন ফিরে দেখে কখন শতরূপ নিঃশব্দে ওর পেছনে এসে দাঁড়িয়েছে, তাও বুঝতেই পারেনি। শতরূপ মাটি থেকে বইটা কুড়িয়ে টেবিলের উপর রাখে, তারপর আগের প্রশ্নটাই আবার করে। যোগমায়া কেবল নায়ের ভঙ্গিতে মাথাটা নাড়ায়। শতরূপ বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমায় শেখাবো বই পড়া, তারপর দেখবে এই সমস্ত বই তুমিও পড়তে পারবে। আচ্ছা মায়া, নিজের বাড়ি ছেড়ে এখানে চলে আসার পর কষ্ট হচ্ছে নিশ্চয়ই? মায়া নামটা শুনে যোগমায়া একটু অবাক দৃষ্টিতে তাকায় শতরূপের দিকে। শতরূপ সেই চোখের ভাষা পড়ে নিয়ে বলে, যোগমায়ার চেয়ে মায়া নামটা বেশ ভালো, আর ছোটও বটে, তাই ভাবলাম এই নামেই তোমাকে ডাকি। কথাটা শুনে যোগমায়ের মনের গোপন স্থানে এক চিলতে ভালো লাগা খেলা করে যায়। নামটা যে তার পছন্দ হয়েছে, আর সত্যি বলতে এই লম্বা ফর্সা টুকটুকে বরটাকেও। যোগমায়া মুখে কিছু বলে না, শুধু হাসে সামান্য। শতরূপ ফুলে মোড়ানো বিছানায় গিয়ে বসে যোগমায়াকে উদ্দেশ্য করে বলে, সারা রাত কি ওখানেই দাঁড়িয়ে কাটাবে? যোগমায়া আস্তে আস্তে এগিয়ে এসে বিছানায় বসে। তারপর লজ্জায় খাটের উপর পড়ে থাকা একটা গোলাপ ফুলের পাপড়ি নখের আঘাতে ছিঁড়তে থাকে। শতরূপ সেটা লক্ষ্য করে মৃদু হেসে বলে, তোমার গ্রামের ব্যাপারে অনেক কিছু শুনেছি মায়া, আমাকে বলবে না সেসব কথা? আনন্দে মনটা ভরে ওঠে যোগমায়ার। দুদিন প্রাণ খুলে কথা না বলতে পেরে দম বন্ধ হয়ে উঠেছিল তার। এবারে বেশ গুছিয়ে বসে বলতে শুরু করে যোগমায়া। সত্যি? তুমি শুনবে? শোনো তবে, আমাদের গ্রাম কুমিরগঞ্জ। একসময় খুব কুমিরের উপদ্রব ছিল, সেই জন্যই তো এই নাম। এখন অবশ্য তেমন নেই। জানো, গ্রামের মুখে যে শিব মন্দিরটা আছে ওটা খুব জাগ্রত। আমরা শিবরাত্রির দিন সবাই উপোস করে জল ঢালতাম প্রতি বছর। আর আপন খেয়ালে নিজের ফেলে আসা গ্রাম, পরিবার, বন্ধু বান্ধবদের সাথে কাটানোর সময়গুলোর কথা ভুলে যেতে থাকে যোগমায়া। শতরূপ মুগ্ধতার সাথে শুনে চলে খুবই সাধারণ কথাগুলো। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে যোগমায়ার নিষ্পাপ উজ্জ্বল মুখটির দিকে। আকাশের বাঁকা চাঁদ সরে যেতে থাকে পশ্চিম আকাশে। এক সপ্তাহ হয়ে গেছে যোগমায়া মুখার্জি বাড়িতে বউ হয়ে এসেছে। আত্মীয় স্বজন যারা বিয়ে উপলক্ষে এসেছিল তারাও এক এক করে ফিরে গেছে নিজের নিজের জায়গায়। আশেপাশের 7খানা গ্রাম নিয়ে মুখার্জিদের জমি বাড়ি। অট্টালিকার মতো বাড়িটাকে এখনও ঠিকঠাক চিনে উঠতে পারেনি যোগমায়া। মাঝে মাঝে রাস্তা গুলিয়ে যায়। শ্বশুর ঠাকুর খুব গম্ভীর স্বভাবের, তবে যোগমায়াকে ভীষণই স্নেহ করেন। তাকে মা লক্ষ্মী বলেই ডাকেন শ্বশুরমশাই। এই নিয়েই প্রায়শই বাকি 3 জায়ের খোঁটার মুখে পড়তে হয় যোগমায়াকে। তারা সকলেই বড় ঘরের মেয়ে। শ্বশুরমশাই যে কি দেখে এই ভিখিরি বাড়ির মেয়েকে মুখুজ্জে বাড়ির ছোট বউয়ের জায়গা দিলেন, এই নিয়ে তাদের জল্পনা কল্পনার শেষ নেই। বড় ভাসুর দক্ষ হাতে জমিদারির কাজ দেখাশোনা করলেও মেজ ভাসুর সারাদিন মাতাল হয়ে বাইজি বাড়িতে দিন কাটায়।
সেজ ভাসুরকে খুব একটা বাড়িতে আসতে দেখা যায় না। শহরে কি সব ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, আর যোগমায়ার স্বামী তো বইয়ের মধ্যেই সমস্ত পৃথিবী খুঁজে পান। বড় ভাসুরের 2 মেয়ে আর 3 ননদের বিয়ে হয়ে গেছে। মেজ ভাসুরের সন্তানাদি নেই, আর সেজ ভাসুরের একটাই ছেলে সুজয়, সবে হাঁটতে শিখেছে। যোগমায়া লক্ষ্য করেছে তার শাশুড়ি ঠাকুরনের আদেশেই বাড়ির সমস্ত কাজ হয়ে থাকে। রান্নাঘরের খুঁটিনাটি বিষয় থেকে সিন্ধুকে রাখা দরকারি কাগজপত্র সবেতেই নজর তার। তবে এই সুবিশাল বাড়িতে কাজের লোকের অভাব না থাকলেও একজন কথা বলার মতো মানুষের বড় অভাব। যোগমায়া একা একা সারা বাড়ি ঘুরে বেড়ায়। দুপুরে ছাদে বসে নিজের গ্রামের কথা ভাবে। মায়ের কথা খুব মনে পড়ে। এরকমই এক দুপুরে যোগমায়া বাড়ির পাশের বাগানে ঘুরে ঘুরে ফুল তুলছিল। জোড়া দিঘির মাঝ বরাবর একটা রাস্তা সোজা বাঁশবাগানের দিকে চলে গেছে। কি মনে হতে যোগমায়া সে রাস্তা ধরে বাঁশবাগানের দিকে পা বাড়ায়। বাঁশঝাড় পেরোতেই নজরে পড়ে মন্দিরটা। তবে এখন মন্দিরে লোহার দরজা দিয়ে বন্ধ। চারিদিকে এক চরম নিস্তব্ধতা। এদিকে তেমন কেউ একটা আসে না। মন্দিরের চাতালের কাছে একটা কাঠবিড়ালি খেলা করছে। যোগমায়া সেই দিকে এগিয়ে যায়। কাছে যেতেই কাঠবিড়ালিটা এক ছুটে একটা লম্বা পেয়ারা গাছের উপরে উঠে পড়ে। যোগমায়া হাসতে হাসতে বলে, কি রে, তুই এখানে একা থাকিস? তোর ভয় করে না? আচমকাই নুপুরের শব্দ কানে ভেসে আসে যোগমায়ার। কেউ খুব ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। মন্দিরের ঠিক পেছনে। যোগমায়া অবাক হয়ে এগিয়ে যায় শব্দটার উৎস লক্ষ্য করে, কিন্তু মন্দিরের পেছনে পৌঁছতেই দেখে সেখানে কেউ নেই। বেশ অবাক হয় যোগমায়া। মনে মনে ভাবে, এখানে আবার কে এলো? ঠিক সেই মুহূর্তেই ওর পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে। কি গো, কাকে খুঁজছো বলো দেখি? যোগমায়া পিছন ফিরে দেখে একটা 5-6 বছরের বাচ্চা মেয়েও ঠিক সামনে দাঁড়িয়ে। গায়ের রং কালো হলেও অদ্ভুত রকমের উজ্জ্বল। পটল ছেঁড়া 2 চোখ, লাল ঠোঁটে দুষ্টু মিষ্টি হাসি, আঁটো করে হাঁটুর উপরে শাড়ি পরা, হাতে ধরা একটা টাটকা লাল জবা। সম্ভবত কিছুক্ষণ আগেই গাছ থেকে ফুলটা পেড়েছে সে। যোগমায়া হেসে হেসে বলে, তুমি কে গো? এখানে কোথা দিয়ে এলে? মেয়েটার হাতে ধরা জবা ফুলটা নিয়ে খেলতে খেলতে জবাব দেয়, ও মা, আমি তো এখানেই থাকি। তোমাকেই তো আজ প্রথমবার দেখলুম। যোগমায়া খানিক অবাক হয়। তারপরে মনে পড়ে বাড়ির কাজের লোকেদের থেকে শুনেছিল জঙ্গলের ভেতরে কয়েক ঘর আদিবাসীরা কুড়ে বানিয়ে থাকে। খুব সম্ভবত মেয়েটা তাদেরই কারোর হবে। যোগমায়া এবারে মেয়েটার সামনে ঝুঁকে পড়ে বলে, তা তুমি এখানে একা একা কি করো শুনি? এই তো ফুল তুলি, কাঠবিড়ালি খরগোশদের সাথে খেলা করি, প্রজাপতি ধরি। বলতে বলতেই থেমে যায় মেয়েটা। যোগমায়া বলে ওঠে, আমার সাথে খেলা করবে? হ্যাঁ, করবো তো। তবে কথা দাও, তোমার বাড়িতে আমার কথা কাউকে বলবে না। কেন? আরে এখানে তো কেউ আসে না, সবাই ভয় পায়। তুমি যদি ওদের বলো যে তুমি রোজ এখানে আমার সাথে খেলা করতে আসবে, তাহলে আর তোমাকে আসতে দেবে না। বুঝলে এবারে? আচ্ছা ঠিক আছে, তাই হবে, কাউকে বলবো না। আচ্ছা, কি খেলা চায় বলো তো? মেয়েটা মুক্তোর মতো দাঁতে হাসির ঝিলিক তুলে বলে, লুকোচুরি। সন্ধে নামার আগেই বাড়িতে ফিরে আসে যোগমায়া। আজ সারারা দুপুর ওই মেয়েটার সঙ্গে খেলা করে কখন যে সময় কেটে গেছে টেরই পায়নি। বাড়িতে ঢুকেই যোগমায়া দেখে শাশুড়ি ঠাকুরন উঠোনের তুলসীতলার সামনে দাঁড়িয়ে সকালের শুকনো ফুল পরিষ্কার করছেন। যোগমায়াকে আসতে দেখে তিনি বলেন, কোথায় গিয়েছিলে? আসলে মা, ওই বাগানটা একটু মানে একটু ঘুরতে গেছিলাম আর কি। শাশুড়ি ঠাকুরন সিদ্ধেশ্বরী দেবী আগের মতোই নিজের কাজ করতে করতে বলেন, উষা বলল তুমি নাকি বাঁশবাগানের দিকে গিয়েছিলে। আসলে এই এই বাড়িতে আসার পরে ওই দিকটায় কি আছে মানে সেটা তো দেখা হয়নি, তাই
ওইদিকে যাওয়া বারণ। ওখানে এরপর আর একা একা যাবে না। কেন মা? একটু আগ্রহবশতই প্রশ্নটা করে বসে যোগমায়া। একটা স্থির দৃষ্টিতে খানিকক্ষণ সিদ্ধেশ্বরী দেবী তাকিয়ে থাকে যোগমায়ার দিকে, তারপর বলেন, শাড়ি ছেড়ে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে এসো। আজকে তুমিই সন্ধ্যা দেবে। শাশুড়ি ঠাকুরনের কথা মতো যোগমায়া শাড়ি বদলে ঠাকুর ঘরে যায়। ঘরের উপর সিংহাসনে অষ্টধাতুর লক্ষ্মী জনার্দনের বিগ্রহ। সিংহাসনের সামনে বসে সিদ্ধেশ্বরী দেবী প্রদীপের সলতে তৈরি করেছেন। যোগমায়া গুটি গুটি পায়ে শাশুড়ি ঠাকুরনের পাশে গিয়ে বসে। একবার আর চোখে যোগমায়ের দিকে তাকিয়ে ইশারায় প্রদীপে তেল দেওয়ার নির্দেশ দিয়ে সিদ্ধেশ্বরী দেবী নিজে থেকেই বলতে শুরু করেন, তোমার শ্বশুর মশাই, অর্থাৎ এই বাড়ির কর্তা, যে সে কেউ নন, তিনি একজন মহান সাধক। প্রায় 47 বছর ধরে তিনি তন্ত্র মতে সাধনা করছেন। তন্ত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যা সহ বহু গুপ্ত বিদ্যায় তিনি পারদর্শী। বাঁশবাগানের পরে যে কালী মন্দির রয়েছে, ওটাই তাঁর সাধনাস্থল। প্রতি অমাবস্যায় পঞ্চমুণ্ডির আসনে বসে তিনি মায়ের সাধনা করেন। কথাগুলো শুনে একটু ভয় হয় যোগমায়ার। অবাক চোখে তাকিয়ে থাকে শাশুড়ির দিকে। সিদ্ধেশ্বরী দেবী বলে চলেন, আমার বিয়ের আগে থেকেই তোমার শ্বশুর ঠাকুরের তন্ত্র সাধনার প্রতি প্রবল আকর্ষণ জন্মেছিল। অনেকবার বাড়ি ঘর ছেড়ে কোথায় যে চলে যেতেন, মাসকে মাস কোনো খোঁজ পাওয়া যেত না তাঁর। এমতাবস্থায় আমার শ্বশুর ঠাকুর ছেলের মতি ফেরাতে বিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। এই বাড়িতে আমি যখন পা রাখি তখন আমার বয়স মোটে 10, কিন্তু বিয়ের পরেও তেনার মতি ফিরল না। সেই সময় এই গ্রামের শ্মশানে এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটে। খবর পেয়ে তিনি ছুটে যান সেখানে। সেই সন্ন্যাসীর কাছেই দীক্ষা নিয়ে তন্ত্রের নানা খুঁটিনাটি বিষয়ের শিক্ষা অর্জন করেন। কিন্তু গুরু চলে যেতেই আবার গোল বাঁধে। এই মুখার্জি পরিবার ঘোর বৈষ্ণব। এই বাড়িতে তন্ত্র সাধনা সম্ভব নয়। প্রতিষ্ঠিত কুলদেবতা লক্ষ্মী জনার্দনের জন্য যে বাড়ির হেঁসেলে রোজ নিরামিষ ভোগ রান্না হয়, সেই বাড়িতে কালীর বলির ভোগ ঠাঁই পায় কি করে? অনেক বাগ বিতণ্ডার পর বাঁশবাগানের ধারে কালী মন্দিরটি তৈরি করানো হয়। তিনি সেখানেই শুরু করেন মা কালীর আরাধনা। দেখো বাপু, আমরা গৃহী মানুষ, তন্ত্র মন্ত্র অত বুঝি না। মা কালী কাঁচা খাওয়া বড় ভয়ঙ্করী দেবী, তার ধারে কাছে না যাওয়াই মঙ্গল। ওই মন্দিরে তোমার শ্বশুর ঠাকুর ছাড়া তেমন কেউ একটা যায় না। আমাদের বাড়ির অনেক দিনের চাকর দিনু পুজোর কাজে তেনাকে সাহায্য করে। যাই হোক, তুমিও ওই পানে আর যেও না, কেমন? ও আরেকটা কথা, আমি মেজ বৌমাকে বলে রেখেছি, কাল থেকে তুমিও ওর সাথে হেসেলে থাকবে, ঠিক আছে? যোগমায়া কেবল মাথা নাড়ায়। আজ দুপুরে ওই মন্দিরে দেখা সেই মেয়েটার কথা আর বলে না শাশুড়ি ঠাকুরনকে। সিদ্ধেশ্বরী দেবী পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়েন। পরের দিন রান্নার জোগাড় করতে করতেই সকাল থেকে দুপুর গড়িয়ে যায়। মধ্যাহ্ন ভোজনের পর যে যার ঘরে ভাত ঘুমে আচ্ছন্ন। বসন্তের মিঠে রোদে গা ভাসিয়ে যোগমায়া সবার অলক্ষ্যে আবার গিয়ে পৌঁছায় সে কালী মন্দিরে। এক অমোঘ আকর্ষণের বলে সে কিছুতেই নিজেকে বাড়িতে আটকে রাখতে পারেনি। কিন্তু আগের দিনের দেখা মেয়েটাকে আজ আর দেখতে পায় না ও। কিছুক্ষণ এদিক ওদিক খুঁজে ফিরে যাওয়ার উপক্রম করতেই একটা বাবলা গাছের আড়াল থেকে সেই চেনা কণ্ঠস্বর ভেসে আসে যোগমায়ার কানে। কি গো, চলে যাচ্ছ? যোগমায়া পিছন ফিরতেই দেখে মেয়েটা তার দিকে চেয়েই হাসছে। যোগমায়া একটু অভিযোগের সুরে বলে, তা কি করব? আমি তো সেই কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি, তোমারই তো দেখা নেই। মেয়েটা মুখে একটা বিজ্ঞ ভাব এনে বলে, এমনি এমনি কি আসা যায়? কত কাজ সামলে তারপর একটু সময় বের করে এলাম তোমার সাথে দেখা করতে, আর তুমি কিনা চলে যাচ্ছ। যোগমায়া মনে মনে ভাবে, এই এক সত্যি মেয়ের নাকি কত কাজ। মুখে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না কোথাও।
মেয়েটা এই কথা শুনে খিলখিল করে হেসে ওঠে, তারপর বলে, এই কুল খাবে? বলেই নিজের ছোট দুটো হাত মেলে ধরে যোগমায়ার সামনে। মেয়েটার হাতে কয়েকটা নারকেলি কুল। যোগমায়া বলে, তুমি কুল কোথায় পেলে? মেয়েটা কুলগুলো যোগমায়ার হাতে দিয়ে বলে, ওই জঙ্গলের অনেক ভিতরে একটা কুলের গাছ আছে, খেয়ে দেখো, খুব মিষ্টি। যোগমায়া চোখ পাকিয়ে বলে, জঙ্গলের অত ভিতরে যেতে তোমার ভয় করে না? এই কথা শুনে মেয়ে আবার হেসে ওঠে। ভয় কি গো, এই সবই তো আমার, নিজের জিনিসে আবার ভয় কি? যোগমায়া মেয়েটার হাত ধরে সামনে মন্দিরের সিঁড়িতে গিয়ে বসে তারপর কত প্রাণের কথা বলতে থাকে সেই ক্ষুদে বন্ধুটিকে। বেশ কয়েক মাস কেটে যায়। বসন্তের শেষে প্রখর গ্রীষ্মের ঘন ঘটা শুরু হয়েছে। যোগমায়া প্রতি দুপুরেই সবার চোখ এড়িয়ে ওই বাঁশবাগানের ধারের মন্দিরে যায়, গিয়ে অপেক্ষা করে। সময় মতোই এসে হাজির হয় সেই কালো মেয়েটি। আবার খেলা শেষে জঙ্গলের মধ্যেই কোথাও যেন হারিয়ে যায়। কখনো কখনো যোগমায়ার জন্য কাঁচা আম, তেঁতুল, বেলফুল নিয়ে আসে। যোগমায়া এখনো জানে না মেয়েটার পরিচয়, এমনকি তার নামটাও জেনে উঠতে পারেনি এতদিনে। তবুও এক অমুক টানে রোজ দুপুরে গিয়ে বসে মন্দিরের চাতালে। শতরূপ শহরের কলেজে ভর্তি হয়েছে, তবে তার অনুপস্থিতিতেও এক মুহূর্ত একা লাগে না যোগমায়ার। সে মেয়েটাই এখন ওর সমস্তটা জুড়ে রয়েছে। আজ সকালবেলায় শহর থেকে বাড়ি ফিরেছে শতরূপ। সারাদিন নানা কাজের মাঝে তেমন করে কথা হয়নি দুজনের। দুপুরে সবাই ঘুমিয়ে পড়ার পর এতদিনের অভ্যাস মতোই বাগানের উদ্দেশ্যে পা বাড়ায় যোগমায়া, কিন্তু শতরূপ রাস্তা আটকে দাঁড়ায়। কি গো, এতদিন পর আমি ফিরলাম আর তুমি কিনা আমার সাথে দুদণ্ড কথা না বলেই চলে যাচ্ছ? একটু থতমত খেয়ে যোগমায়া বলে, না, আসলে আমি তো রোজই এই সময় বাগানে যাই, তাই আর কি। সে না হয় কাল যাবে, আজ একটু আমার কাছে বসো। এই বলে শতরূপ যোগমায়ের একটা হাত ধরে তাকে নিজের সামনে এনে বসায়। তারপর নানা কথা বলতে থাকে। অনেকদিন পর স্বামীকে কাছে পাওয়ার পরেও যোগমায়ার মন পড়ে থাকে ওই মন্দিরের দিকেই, কিন্তু আজ আর সেখানে যাওয়ার কোনো উপায় নেই। মেয়েটা নিশ্চয়ই ওর জন্য অপেক্ষা করে পথে বসে আছে। মনটা খারাপ হয়ে যায় যোগমায়ার। অনেকগুলো অহেতুক দুশ্চিন্তা এসে ভিড় করে মনের গভীরে। সূর্য অস্ত যাওয়ার আগেই আজ আকাশে এক রাশ কালো মেঘ এসে ছেয়ে গেছে। দেখেই বোঝা যায় কালবৈশাখীর পূর্বাভাস। কালো মেঘের প্রবল সংঘর্ষে মাঝে মাঝে প্রবল গর্জন ভেসে আসছে। আজ অমাবস্যা। যোগমায়া জানে প্রতি অমাবস্যায় তার শ্বশুরমশাই কালী মন্দিরে সাধনা করেন। আজও সেই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। রাত নামার আগেই তিনি মন্দিরে চলে গেছেন। সেই সঙ্গেই শুরু হয়েছে অবিরাম বর্ষণ। ঝোড়ো হাওয়ার দাপটে কিছুই স্পষ্ট দেখা যায় না। রাতের খাওয়া দাওয়া মিটিয়ে যে যার ঘরে দৌড় এঁটেছে। যোগমায়া নিজের ঘরের পালঙ্কে বসে ভয়ে কাঁপতে থাকে। তুমুল বাতাসের ধাক্কায় মনে হয় ঘরের জানলাগুলো এক্ষুনি ভেঙে পড়বে। ঘরের এক কোণে টেবিলের উপর হ্যারিকেন জ্বলছে। শতরূপ হ্যারিকেনের আলোটা কিছুটা বাড়িয়ে দেওয়ার জন্য সেদিকে এগোতেই প্রচণ্ড শব্দ করে একটা বাজ পড়ে। যোগমায়া ভয়ে ছুটে গিয়ে শতরূপকে পেছন থেকে জড়িয়ে ধরে। শতরূপ তার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ভয় কি, আমি তো আছি। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? শতরূপ যোগমায়ার নরম গাল নিজের দুই হাতের তালুর মধ্যে নিয়ে এসে বলে, না মায়া, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। দুজনের বন্ধন আরও দৃঢ় হয়। শতরূপ নিজের ঠোঁট ডুবিয়ে দেয় যোগমায়ার লাল দুই পাপড়ির মতো ঠোঁটে। আজ সাধনায় কিছুতেই একাগ্র হতে পারছেন না দিগদর্শন মুখার্জি। তার এত বছরের সাধন জীবনে এমনটা কখনো হয়নি। আর কয়েকদিন পরেই যোগমায়ার 15তম জন্মবার্ষিকী, আর সেই শুভক্ষণেই তার উপর মা মহামায়ার বিশেষ আশীর্বাদ প্রদত্ত হবে। তখন তাকে ষোড়শ উপাচারে পূজা করে তার শুভ আশিসেই সিদ্ধি ঘটবে দিগদর্শনের এত দিনের সাধনার। কিন্তু মনের ভেতর হয়ে চলা এই দোলাচরের কারণটা কি?
শুধু একটা কথাই ফিরে ফিরে আসছে, কিছু একটা অনিষ্ট হতে চলেছে আজ। এইসব ভাবতে ভাবতেই দিগদর্শন মায়ের পূজা করে চলেছে। বাইরে থেকে এতক্ষণ বলির জন্য বেঁধে রাখা পাঁঠাটা প্রাণপণে ডেকে যাচ্ছিল, কিন্তু আর সেই ডাক শোনা যাচ্ছে না। বৃষ্টির বেগ অনেকটাই বেড়ে উঠেছে, সেই সঙ্গে ক্রমাগত বিদ্যুতের ঝিলিকে মন্দিরের গর্ভগৃহে মুহূর্তে আলোকিত হয়ে আবার নিকষ অন্ধকারে ঢেকে যাচ্ছে। জ্বলন্ত প্রদীপটি ঝোড়ো হাওয়ায় নিভে যাওয়ার উপক্রম। দিগদর্শন বজ্র কঠিন কণ্ঠে মন্ত্রোচ্চারণ করে চলেছেন। আচমকাই মনে হয় তার পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। মুহূর্তে ফিরে তাকাতে এক রাশ বিস্ময়ে অবাক হয়ে যান দিগদর্শন। মন্দিরের গর্ভগৃহের দরজায় একজন অর্ধ উলঙ্গ ব্যক্তি দাঁড়িয়ে। সমস্ত শরীর বেয়ে জল গড়িয়ে পড়ছে। বিদ্যুতের আলোয় তাকে পিশাচের মতো নৃশংস দেখাচ্ছে। দিগদর্শন বলে ওঠে, কে তুই? সে আগন্তুক হুঙ্কার ছেড়ে বলে, কি রে, চিনতে পারছিস না আমায়? কি বলেছিলাম মনে পড়ে? আমি ফিরে এসেছি রে। এবার তোর আর তোর পরিবারের বিনাশ অবশ্যম্ভাবী। দিগদর্শন আসন ছেড়ে উঠে দাঁড়ান। প্রদীপের ক্ষীণ আলোয় সে ব্যক্তির মুখ স্পষ্ট বোঝা যায় না। দিগদর্শন আবারও বলে ওঠে, কে তুই? বল, কে তুই? সে ব্যক্তিটি একটি বিকট শব্দে হেসে ওঠে। কি রে, কি ভেবেছিলি ওই শুভ জাতিকার সাথে নিজের ছেলের বিয়ে দিয়ে তার কল্যাণের সিদ্ধি অর্জন করবি? কিন্তু তোর সেই আশা পূরণ হবে না। আমি পূরণ হতে দেব না। ওই জাতিকাকে যে আমার দরকার, সেই প্রকাণ্ড শক্তি আমি এতদিন ধরে খুঁজে চলেছি, তা ওই মেয়ে একমাত্র আমাকে দিতে পারে। দিগদর্শন প্রবল ক্রোধে হাতে ধরা পেতলের ঘণ্টাটা ছুঁড়ে মারেন দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে লক্ষ্য করে, কিন্তু অবিশ্বাস্যভাবে সেটা মাঝপথে আটকে যায়। কিছুক্ষণ শূন্যে ভাসতে থাকে, তারপর দিগদর্শনের দিকে সবেগে ছুটে আসে। ঘণ্টাটা এসে লাগে দিগদর্শনের মাথায়। প্রবল ব্যথায় মাথায় হাত রেখে মাটিতে বসে পড়েন দিগদর্শন। হাত রক্তে ভিজে যাচ্ছে। দরজায় দাঁড়ানো ব্যক্তিটি এবার দিগদর্শনের সামনে এসে দাঁড়ায়, তারপর হুঙ্কার ছেড়ে বলে, বলেছিলাম না আমি ফিরে আসবো? কে মনে পড়ে? আর যেদিন আমি ফিরবো সেদিন মহা সর্বনাশ নেমে আসবে তোর জীবনে। মুহূর্তে 40 বছর আগের কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে দিগদর্শনের। গুরুর কাছে দীক্ষা সে একা নেয়নি, তার সাথেই তন্ত্রমতে দীক্ষা গ্রহণ করেছিল তারই বাল্যবন্ধু মুকুন্দ। দুজনেরই ছিল তন্ত্রের প্রতি প্রবল ঝোঁক, কিন্তু মুকুন্দর উদ্দেশ্য ছিল পৃথক। দীক্ষা লাভের কিছুদিনের মধ্যে মুকুন্দের ভাবভঙ্গি বদলে যেতে থাকে। দিগদর্শন জমিদার বংশের ছেলে হওয়ায় গুরু চলে যাওয়ার পর বাড়ির পেছনে নতুন কালী মন্দির নির্মাণ করে সেখানেই নিজের তন্ত্র সাধনা চালিয়ে যান। মুকুন্দকেও সে বলেছিল তার সাথেই এই মন্দিরে সাধনা করতে, কিন্তু মুকুন্দ তাতে রাজি হয়নি। সাধনার জন্য গুরুর ফেলে যাওয়া সেই পরিত্যক্ত শ্মশান ভূমিকেই বেছে নেয় মুকুন্দ। বেশ কিছুদিন পর হঠাৎ করেই গ্রাম থেকে একটা বাচ্চা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিশ পাওয়া যায় না। এর পরের মাসে আরও একটা বাচ্চা হারিয়ে যায়। এভাবে পরপর 4 মাস একই ঘটনার পুনরাবৃত্তি হলে গ্রামের মানুষ জমিদার বাড়িতে এসে ভিড় করে। দিগদর্শন অনেক ভেবেচিন্তেও এর কোনো সমাধান করে উঠতে পারছিলেন না, কিন্তু 5 বারের বার আরও একটা বাচ্চা নিখোঁজ হয়ে যাওয়ার পরে দিগদর্শন আর স্থির থাকতে পারেন না। হিসেব মিলিয়ে দেখেন সবকটা বাচ্চাকেই অমাবস্যার কয়েকদিন আগে চুরি করা হয়েছে এবং এর পেছনে নিশ্চয়ই কোনো দুষ্ট কাপালিকের অসৎ উদ্দেশ্য রয়েছে। এবার আগে থেকেই নিজের কিছু বিশ্বস্ত লিঠেলদের ছদ্মবেশে গ্রামের উপর নজর রাখার হুকুম দিয়েছিল দিগদর্শন। তাদের মধ্যেই একজন এসে খবর দেয় বাচ্চাটা নিখোঁজ হওয়ার আগেই
মুকুন্দকে বেশ কয়েকবার বাচ্চাটার বাড়ির আশেপাশে দেখা গিয়েছিল। হিসেব মিলিয়ে নিতে আর অসুবিধা হয় না দিগদর্শনের। মুকুন্দর উপর সন্দেহ তার আগে থেকেই ছিল। অমাবস্যার গহীন কালো রাতে 4 জন লেঠেলকে সাথে নিয়ে দিগদর্শন গিয়ে পৌঁছয় সেই নির্জন শ্মশানে। আর গিয়ে যা দেখেন তাতে রাগে ঘৃণায় ফেটে পড়েন তিনি। গভীর শ্মশানে হোমকুণ্ডে আহুতি দিচ্ছে মুকুন্দ। গলায় রক্তজবার মালা, কপালে লাল তিলক, চোখে ক্রূরতা মেশানো। মন্ত্রোচ্চারণের ভয়ালো শব্দে নিস্তব্ধ শ্মশানভূমি উত্তাল হয়ে উঠেছে। মুকুন্দের ঠিক পাশে একটা বাচ্চা মাথা নিচু করে বসে ঢুলছে। সম্ভবত তাকে নেশা জাতীয় কিছু পান করানো হয়েছে। খানিক দূরেই একটা হাড়ি কাঠ নজরে পড়ে দিগদর্শনের। আগের হারিয়ে যাওয়া 4টে বাচ্চার কি পরিণতি হয়েছে সেটা বুঝে নিতে আর অসুবিধা হয় না। অতীব নিম্নমানের সাধনায় 5টি বাচ্চার বলি দিয়ে বিশেষ শক্তি আহরণের পথে পা বাড়িয়েছে মুকুন্দ। হোমকুণ্ডে আহুতি দেওয়া শেষ করে মুকুন্দ উঠে দাঁড়ায়। তারপর বাচ্চাটাকে সাথে নিয়ে হাড়ি কাঠের দিকে এগিয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে ঝোপ জঙ্গল থেকে বেরিয়ে আসে দিগদর্শন। মুকুন্দ, দাঁড়া পাপী দুরাচারী, তোর এত স্পর্ধা! মুকুন্দ খানিক ভয় পেয়ে পিছনে পিছিয়ে যায়। দিগদর্শন বলে ওঠে, তুই এত বড় অমানুষ! মনে পড়ে গুরুদেব কি বলেছিলেন? তন্ত্রকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কুপথে নিয়ে গেলে তার ফল হয় ভয়ানক। আর তুই কিনা সামান্য কিছু শক্তি লাভের মোহে পড়ে এতগুলো বাচ্চার প্রাণ কেড়ে নিলি। ছি! মুকুন্দের 2 চোখ দিয়ে লাল আগুনে স্ফুলিঙ্গ ঝরে পড়ে। নিজের অভীষ্টকে হাতের এত কাছে এসেও হারিয়ে যেতে দেখে সে দাঁতের দাঁত চেপে বলে, শক্তি শক্তি লাভের জন্য ওই সব কিছু? আমি যা করেছি বেশ করেছি। নিজের লক্ষ্যে আমি পৌঁছবই, যাই হয়ে যাক না কেন আমি নিজের লক্ষ্যে পৌঁছবই। দিগদর্শন সাথে আনা 4 জন লেঠেলকে নির্দেশ দেন, এর হাত পা ভেঙে গ্রাম থেকে অনেক দূরে ফেলে দিয়ে আয়, যাতে এই গ্রামে আর ফিরতে না পারে। দিগদর্শন জানতেন গ্রামের মানুষজন যদি এই কথা জেনে যায় তাহলে বিপদ বাড়তে পারে। মুকুন্দ তার বাল্য বন্ধু এবং দুজনেই তন্ত্র সাধক। ব্যাপারটা নিয়ে বিশেষ জলঘোলা হওয়ার আগেই সবকিছু সামলে নিতে হবে। লেঠেলরা ট্রেনে নিয়ে যেতে থাকে মুকুন্দকে। দিগদর্শন মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা বাচ্চাটাকে কোলে তুলে নেন। দূর থেকে তখনও ভেসে আসতে থাকে মুকুন্দর শেষ কথাগুলো, আমি ফিরে আসবো, আসবো, আবার ফিরে আসবো। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। ফিরে আমি আসবোই, তোর বংশকে নির্বংশ করে আমি দেবই। আমি ফিরে আসবো। দিগদর্শন বাচ্চাটাকে তার নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার পর ব্যাপারটা আর পাঁচকান হতে দেয়নি। তারপর সময় যত গড়িয়ে যায় ততই ওই একই ঘটনা আবছা হয়ে আসতে থাকে তার মানসপট থেকে। ধীরে ধীরে মুকুন্দ এই নামটাই ভুলে যায় দিগদর্শন। কিন্তু এত বছর পর আবার সে ফিরে এসেছে, আরও অনেক গুণ শক্তিশালী হয়ে। দিগদর্শনের মাথা ফেটে রক্ত গড়িয়ে মাটিতে পড়ছে, চোখ ঘোলাটে হয়ে আসছে। উঠে বসার চেষ্টা করেন তিনি, কিন্তু পারেন না। মুকুন্দ বিড়বিড় করে একটা মন্ত্র পড়ে চলেছে, আর তাতেই একটা কুণ্ডলীকৃত ধোঁয়া মন্দিরের মধ্যে জমা হতে শুরু করেছে। ক্রমেই সেই ধোঁয়া দিগদর্শনের নাক মুখের ছিদ্র দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করতে শুরু করে। হাতে পায়ে খিঁচুনি শুরু হয়, দম বন্ধ হয়ে আসতে থাকে আস্তে আস্তে। মুখ দিয়ে একটা গোঙানির শব্দ বেরিয়ে আসে, কিন্তু সেটা মুষলধারে হয়ে চলা বৃষ্টির শব্দ ভেদ করে মন্দিরের বাইরে বেরোতে পারে না। মুকুন্দ ভয়ঙ্কর শব্দে হাসতে হাসতে বলে, যে শক্তি আমি অর্জন করেছি তার সঙ্গে মোকাবিলা করার মতো ক্ষমতা ইহ জগতের আর কারুর নেই। মৃত্যু ঘটবে, মৃত্যু ঘটবে এরপর। পরের দিন ভোরে দিনু মন্দিরে গিয়ে দেখে কর্তামশাই সেখানে নেই। মন্দিরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুজোর সামগ্রী, কিন্তু জমিদার দিগদর্শন মুখার্জির কোনো চিহ্ন মাত্র নেই কোথাও। সারা গ্রামে মুহূর্তে সে খবর ছড়িয়ে যায়।
শতরূপ বাকি দাদাদের নিয়ে বাবার খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু শত খুঁজেও মানুষটার কোনো সন্ধান পাওয়া যায় না। জমিদার মশাই যেন হাওয়ায় মিশে গেছেন। বাড়িতে সিদ্ধেশ্বরী দেবীও দুশ্চিন্তায় অন্ন জল ত্যাগ করেছেন। যোগমায়া সেদিন বিকেলেও মন্দিরে গিয়েছিল, কিন্তু ওই মেয়েটি আর আসেনি। সন্ধে করাতেই আরও একটা দুঃসংবাদ বাড়িতে এসে পৌঁছায়। দিনু মন্দিরে গিয়েছিল মা কালীর পুজো দিতে, কিন্তু যাওয়ার পথে তাকে সাপে কামড়েছে। ওঝার কাছে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। এই খবর শোনার পর আরও ভীত হয়ে ওঠে জমিদার বাড়ির মানুষগুলো। যোগমায়ার সুখের সংসারে যেন আচমকাই দুর্দিনের কালো মেঘ ঘনিয়ে এসেছে। পরের দিন সকালে উঠে যোগমায়া শুনতে পায় বাড়ির পেছনে গোয়ালের ঘর থেকে বেশ কয়েকজন মিলিত গলার আওয়াজ ভেসে আসছে। যোগমায়া তাড়াতাড়ি উঠে গোয়াল ঘরের দিকে পা বাড়ায়, আর গিয়েই ভয়ঙ্করভাবে ভয়ে আর্তনাদ করে ওঠে। গোয়ালের ঘরের 4টে তাগড়াই গরু জিভ বার করে চোখ উল্টে মাটিতে পড়ে আছে। দেখেই বোঝা যায় প্রাণ নেই শরীরে। গোয়ালা রামকানাই মাথায় হাত দিয়ে বলে চলেছে, আয় ভগবান, কাল রাতে তো দেখে গেলুম গরুগুলো দিব্যে ছিল, আজ সকালে কি এমন হলো? আয় ভগবান, একেবারে তরতাজা ছিল গরুগুলো, একসাথে 4-4টে গরু। আয় ভগবান। শতরূপ যোগমায়াকে ধরে বাড়ির ভিতরে নিয়ে আসে। ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে তার সোনার মতো উজ্জ্বল মুখখানা। শতরূপ যোগমায়ার দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, চিন্তা করো না মায়া, আমরা বাবা মশাইকে ঠিক খুঁজে বার করব, সব ঠিক হয়ে যাবে। আবার রাত নামে। সর্বদা মানুষের কোলাহলে গমগম করা বাড়িটা আজ নিশ্চুপ। সিদ্ধেশ্বরী দেবী ঠাকুর ঘরে বসে জপ করছেন। যোগমায়া তার পাশেই বসেছিল। অদূরেই একটা কালো বিড়াল কর্কশ শব্দে ডেকে ওঠে। প্রাণীটার চোখ দুটো ধিক ধিক জ্বলছে। জপ থামিয়ে চোখ খুলে তাকান সিদ্ধেশ্বরী দেবী। বিড়ালটা এক দৃষ্টে তাকিয়ে আছে যোগমায়ার দিকে। ভয়ে শাশুড়ি ঠাকুরনের আড়ালে চলে যায় যোগমায়া। বিড়ালটা এক লাফে ঠাকুর ঘরের ভেতরে ঢুকে আসে, তারপর সমস্ত ঘরে পাক কেঁদে থাকে। বিষয়টা দেখে সিদ্ধেশ্বরী দেবী উঠে দাঁড়ান, তারপর একটা কাঁসার থালা তুলে ধরে বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করেন, কিন্তু তৎক্ষণাৎ বিড়ালটা এক লাফে ঘরের জ্বলন্ত প্রদীপটার উপর ঝাঁপিয়ে পড়ে, আর মুহূর্তেই প্রদীপটা কাত হয়ে পড়ে যায় ঠাকুরের সিংহাসনে। জ্বলে ওঠে লক্ষ্মী জনার্দনের সিংহাসনের একাংশ। চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সিদ্ধেশ্বরী দেবী। ঘটনার আকস্মিকতায় বাকশক্তি লোপ পেয়ে যায় যোগমায়ার। সেই শব্দে বাড়ির অন্যরা ছুটে আসে। মেজ বউ মাথায় হাত চাপড়ে বলতে থাকে, এ কি সর্বনাশ হলো গো আমাদের! ঠাকুর রক্ষে করো, রক্ষে করো তুমি। সেই রাতেই সেজোজার 4 বছরের ছেলে সুজয়ের প্রচণ্ড জ্বর আসে। অনেক জলপট্টির পরেও ছেলের গা ঠান্ডা হতে চায় না। বড় ভাসুর আর শতরূপ শহরের বড় ডাক্তারকে নিয়ে আসতে নৌকোয় দ্রুত রওনা দেয়। নিজের ঘরে একা বসেছিল যোগমায়া। কাল থেকে ঘটে চলা একটার পর একটা ভয়ানক ঘটনাকে কোনোভাবেই মিলিয়ে উঠতে পারে না মেয়েটা। এক ফালি দমকা বাতাস যেন ভাসিয়ে নিয়ে গিয়েছে এই বাড়ির সমস্ত সুখ শান্তি। শ্বশুরমশাইয়ের অন্তর্ধান, দিনুকে সাপে কামড়ানো, গরুগুলোর অস্বাভাবিক মৃত্যু, ঠাকুর ঘরে আগুন লেগে যাওয়া, আর এখন সুজয়ের জ্বর, এই সবই যেন এক সূত্রে গাঁথা। বাড়িটার হাওয়া কেমন যেন গুমোট হয়ে উঠেছে। একটা আষ্টে গন্ধ সর্বত্র। চারিদিকেই কেবলই অন্ধকারের রাজত্ব। আকাশের তারারাও মেঘের আড়ালে গা ঢেকেছে। দূরে একটা চিতা জ্বলছে। এক টানা কান্নার স্বর ভেসে আসছে সেই দিক থেকে। সামনের দিকে এগোতে গিয়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় যোগমায়া। হাতটা সামান্য ছড়ে গিয়েছে। তাকিয়ে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিক সামনে। উঠে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে এবার চিনতে পারে যোগমায়া। এ তো তার স্বামী। যোগমায়া আরও কাছে এগিয়ে যায়, কিন্তু কাছে যেতেই শতরূপের মাথাটা ধর থেকে আলাদা হয়ে মাটিতে খসে পড়ে। কাটা ধর থেকে ফিনকি দিয়ে রক্ত এসে যোগমায়ার সর্বাঙ্গ ভিজিয়ে দেয়। প্রচণ্ড আতঙ্কে চিৎকার করে বিছানায় উঠে বসে যোগমায়া। এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল। সমস্ত শরীরে ঘাম, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘরে জল নেই। একটু জলের আশায় ঘর থেকে বাইরে বেরিয়ে আসে যোগমায়া।
রাত এখন অনেক গভীর। দৈত্যাকার বাড়িটা শোকে নিষ্প্রাণ হয়ে আছে। সেজজায়ের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সুজয়ের কথা মনে হতেই ঘরের দরজায় সামান্য ঠেলা দেয় যোগমায়া। দরজাটা দুপাশে হাট করে খুলে যায়। ঘরে একটা হ্যারিকেন জ্বলছে। মস্ত বিছানায় সেজজা অনেকক্ষণ ছেলের মাথায় জলপট্টি দিয়ে ক্লান্ত হয়ে একপাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। বালিশে মাথা রেখে গভীর ঘুমে চোখ বুজে রয়েছে ছোট্ট সুজয়। যোগমায়া সুজয়ের মাথায় হাত রাখে। এখন জ্বর অতটা নেই। কিছুটা নিশ্চিন্ত হয়ে জল আনতে পিছন ফিরতেই তার হাতটাকে শক্ত করে চেপে ধরে, যেন এক টুকরো বরফ কামড়ে ধরেছে হাতটাকে। যোগমায়া ভয়ে ভয়ে তাকায় পেছনে। সুজয় চোখ খুলেছে। সেই হাতটা সুজয়ই চেপে ধরেছে, কিন্তু ওইটুকু বাচ্চার মুখের ভাবভঙ্গি এমন কিভাবে হতে পারে? চোখের মধ্যে পৈশাচিক দৃষ্টি। এবারে সুজয় সম্পূর্ণ ভিন্ন এক স্বরে বলে ওঠে, নিজের স্বামীর প্রাণ যদি বাঁচাতে চান তাহলে কাল ঠিক মধ্যরাতে গ্রামের পুরনো শ্মশানে একা চলে আসবে। না হলে এই জন্মে আর স্বামীর মুখ দর্শন হবে না তোর। মনে থাকে জানো, ঠিক মধ্যরাতে। ওইটুকু বাচ্চার গলা এরূপ নারকীয় কথা শুনে যোগমায়া চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন যখন হুঁশ ফেরে তখন বেলা গড়িয়ে বিকেল হয়েছে। জ্ঞান ফিরতেই আগের রাতের বিভীষিকার কথা আবার মনে পড়ে যায় যোগমায়ার। ধরফর করে বিছানায় উঠে বসে। ঘরের মধ্যে এক কাজের বউ মালতী বিছানার ঠিক নিচে বসেছিল। যোগমায়াকে উঠে বসতে দেখে সে বলে ওঠে, আরে ও ছোট বউরানী, কি হয়েছিল বলো তো কাল তোমার? অমন চিৎকার করে মাটিতে পড়ে গেলে সেজ বউরানীর ঘরে। তোর তোর ছোট দাদাবাবু ফিরেছে রে? সে তো এখনো ফেরেনি, তবে এত সময় তো লাগার কথা নয়। যোগমায়া আর স্থির থাকতে পারে না। বিছানা থেকে নেমে এক ছুটে বাইরে বেরিয়ে যায়। পেছন থেকে কাজের বউটি বলতে থাকে, ও বউরানী, কোথায় যাচ্ছ? আরে এইভাবে কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও। যোগমায়া ছুটতে ছুটতে বাড়ির বাইরে বেরিয়ে আসে। শাড়ির আঁচল ধুলোয় লুটিয়ে দৌড়ে যায় সেই বাঁশবাগানের মন্দিরের দিকে। হাঁপাতে হাঁপাতে মন্দিরের বন্ধ দরজার সামনে এসে দাঁড়ায়। এই মন্দিরের ভেতরে কোনো দিনও প্রবেশ করেনি যোগমায়া। শ্বশুরমশাই নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে আর কেউ আসেনি এই মন্দিরে। যোগমায়া বন্ধ লোহার দরজাটা শরীরের অবশিষ্ট শক্তির সাহায্যে খুলে ফেলে। সামনে মা কালীর কোষ্ঠী পাথরের মূর্তি। সূর্যের শেষ আলো গিয়ে পড়েছে স্নিগ্ধ মাতৃমূর্তির উপর। যোগমায়া হাঁটু মুড়ে বসে পড়ে মায়ের পায়ের কাছে। মাগো, মাগো, আমি কি দোষ করেছি মা, যার জন্য তুমি আমায় এমন শাস্তি দিচ্ছ? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না মা। আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ে যোগমায়া। কান্নায় গলা বুজে আসে। এমন সময় যোগমায়ার মনে হয় কেউ যেন পরম মমতায় তার চুলের উপর হাত বুলিয়ে দিচ্ছে। মুখ তুলে তাকায় যোগমায়া। সেই বাচ্চা মেয়েটা তার পাশে বসে আছে। যোগমায়া কান্না ভেজা গলায় বলে, তুমি এসেছো? এতদিন কোথায় চলে গিয়েছিলে? আমাকে যে বেঁধে রেখেছিল গো। এই দেখো, তুমি সেই বাঁধন ভেঙে ফেলেছ। তাই তো আমি আবার চলে এসেছি তোমার কাছে। যোগমায়া অবাক চোখে দেখে তার নিজের সারা শরীরে সিঁদুর লেগে রয়েছে। মা কালীর মূর্তিটির চারিদিকে কেউ যেন গণ্ডির মতো সিঁদুরের বলয় দিয়ে রেখেছিল। যোগমায়া এসে মায়ের পায়ে লুটিয়ে পড়ায় সেই বলয় ভেঙে গেছে। যোগমায়া এক দৃষ্টে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটার সর্বাঙ্গ দিয়ে এক অদ্ভুত দ্যুতি ছড়িয়ে পড়েছে। সেই আলোতেই সমস্ত গর্ভগৃহ আলোকিত হয়ে রয়েছে। দুটো শান্ত চোখে গভীর প্রশান্তি। আর তোমার কোনো চিন্তা নেই, আমি তো এসে গিয়েছি। দেখি, চোখের জলটা মোছো তো দেখি। বলেই মেয়েটা নিজের হাতেই যোগমায়ার দু চোখ থেকে নেমে আসা জলরাশি পরম স্নেহের সাথে মুছিয়ে দিতে থাকে। যোগমায়া মোহিত দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থেকে বলে, তোমার নাম কি গো? মেয়েটি হেসে জবাব দেয়, আমার নাম শ্যামা।
রাত অনেকটাই গভীর হয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপরেই সেই শুভক্ষণ উপস্থিত হবে। আজ সেই জাতিকা 15 বছরে পা রাখতে চলেছে। আর আজ রাতেই যদি তার সঙ্গে শারীরিকভাবে সঙ্গম ঘটানো যায়, তাহলে এমন শক্তি লাভ হবে যার দ্বারা পৃথিবী স্বর্গ নরকের সবথেকে শক্তিশালী প্রাণীতে পরিণত হওয়া যাবে। ভেবেই ক্রূর হাসিতে ফেটে পড়ে মুকুন্দ। এত বছর ধরে অনেক শক্তি লাভ করেছে সে, কিন্তু এই মহাশক্তি একবার করায়ত্ত করতে পারলে ভগবানও তাকে আটকাতে পারবে না। দিগদর্শনের প্রাণ কেড়ে নেওয়ার পর মন্ত্র বলেই ওর শরীরটাকে জোড়াদিঘির একটির অনেক গভীরে পুঁতে ফেলেছিল সেই রাতেই। এমনকি বিশেষ উপায়ে দেবী মহাশক্তিকেও আটকে দিয়েছিল মন্দিরের মধ্যে, তবে সেটা সাময়িক বাঁধন। দেবীকে দীর্ঘদিন আটকে রাখার মতো ক্ষমতা কারোরই নেই। শুধু আজ রাতের নির্দিষ্ট লগ্নে একবার ওই জাতিকার শরীরে প্রবেশ করতে পারলেই আর কোনো ভয় থাকবে না। বাচ্চাটার আত্মাকে বশীভূত করে নিজের বলা কথাগুলো বাচ্চাটার গলায় বসিয়ে মেয়েটাকে এখানে আসার নির্দেশও দেওয়া হয়ে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপর সেই মেয়ে নিজেই এখানে এসে হাজির হবে। যদিও ওর বরের সাথে তেমন কিছু করা হয়নি, শুধু মন্ত্র বলে নৌকোটা ভুল পথে চালনা করা হয়েছে ব্যাস। শহরের বদলে এখন সে পৌঁছে গেছে অন্য কোনো দূর গ্রামে। আকাশের দিকে তাকিয়ে বিজয়ের হাসিতে ফেটে পড়ে মুকুন্দ। হাসির মাঝেই নুপুরের ছমছম শব্দ করে কেউ এগিয়ে আসে শ্মশানের দিকে। মাথায় তার বড় করে ঘোমটা টানা। মেয়েটি এসে দাঁড়ায় মুকুন্দর সামনে। মুকুন্দ হিস হিসে গলায় বলে, অবশেষে আমার এতদিনের কামনার অবসান ঘটবে। আজ চরম শক্তি লাভ করবো আমি। কিরে, আয় আয়, এদিকে আয়। চরম লালসায় চোখগুলো জল জল করে ওঠে মুকুন্দের। মেয়েটি নিজের জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে। মুকুন্দ এবার নিজেই এগিয়ে গিয়ে মেয়েটার একটা হাত চেপে ধরে, কিন্তু ধরা মাত্রই ছিটকে মাটিতে গিয়ে পড়ে। মেয়েটার সমস্ত শরীর আগুনের ভাটার মতো জ্বলছে। হাতটা পুড়ে কালো হয়ে গেছে মুকুন্দর। ভয়ার্ত চোখে মুকুন্দ বলে ওঠে, কে তুমি? দমকা হাওয়ায় মেয়েটি মুখের ঘোমটা সরে যায়। মুকুন্দ দেখে এই আধারেও ঘোর কৃষ্ণবর্ণা মেয়েটির সর্বাঙ্গ শত শত সূর্যের ন্যায় দীপ্তমান। এক রাশ কালো মেঘের মতো চুল কুণ্ডলীকৃত সাপের ফনার মতো তুলে রয়েছে। লাল চোখগুলো প্রচণ্ড রাগে জ্বলছে, কিন্তু একি দুটো চোখ ছাড়াও তার কপালের ঠিক মধ্যিখানে আর একটা চোখ ফুটে উঠেছে। কিছু বুঝে ওঠার আগেই সেই দৈব মূর্তি এগিয়ে এসে নিজের দু হাতে মাটিতে বসে থাকা মুকুন্দের মাথাটা চেপে ধরে। তারপর সেটা ধর থেকে টেনে তুলে নেয়। রক্তের ধারা ছড়িয়ে পড়ে, চতুর্দিক শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। মেয়েটি শুধু বলে, তোর তোর পাপের ঘোড়া পূর্ণ হলো। ভোর হয়ে গেছে। সকালের নরম রোদের প্রথম আলো মুখে এসে পড়তেই আস্তে আস্তে চোখ মেলে উঠে বসে যোগমায়া। মন্দিরের গর্ভগৃহেই সারা রাত শুয়েছিল সে। কালোই মেয়েটা আসার পর ঠিক কী হয়েছিল আর মনে করে উঠতে পারেন না যোগমায়া। সব কিছুই যেন ধোয়ার মতো আবছা হয়ে আছে। এইসব ভাবনার মধ্যেই মন্দিরের দরজার সামনে শতরূপ এসে দাঁড়ায়। শতরূপকে দেখা মাত্রই যোগমায়া এগিয়ে যায় তার দিকে। উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, তুমি তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? শতরূপ অবাক হয়ে বলে, আমার আবার কি হবে? আসলে নৌকোয় পথ ভুল করে অন্য গ্রামে চলে গিয়েছিলাম, সেই জন্যই ফিরতে দেরি হয়ে গেল। সুজয়ের জ্বর নেমে গেছে, তবে একটা খারাপ খবরও আছে মায়া। আজ সকালেই বাবা মশাইয়ের দেহ পাওয়া গেছে বড় দিঘি থেকে। খুব সম্ভবত বৃষ্টির রাতে কোনোভাবে দিঘিতে অসাবধানতাবশত পড়ে যান তিনি। বাড়িতে চলো মায়া, সবাই খুব ভেঙে পড়েছে। সামনে আমাদের অনেক কাজ।
যোগমায়া কিছুই বলতে পারে না, শুধু মন্দিরের মা কালীর দিকে তাকায়। কিন্তু মায়ের মুখটা তার এত চেনা লাগছে কেন? যেন অনেক দিনের পরিচিত এই মুখ, এই চোখ, এই হাসি, কোকড়া চুল আর হাতে ধরা লাল জবা। শুনছিলেন অভিষেক চৌধুরীর কলমে যোগমায়া ও চামুণ্ডা দেবীর আবির্ভাব। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ ও পার্থ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। অসংখ্য ধন্যবাদ মিডনাইট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল থেকে সৌরভ সুরকে আমাদের পাশে থাকার জন্য। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।